আমার আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আজকে আমরা বসেছি বিশেষ একটি দেশ নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আমাদের এডুকেশন রিলেটেড কাজ নিয়ে। সেটা হচ্ছে কিউরেটর গ্লোবাল, একটি স্বনামধন্য স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম বনানীতে অবস্থিত। শিক্ষা নিয়ে যেহেতু কথা বলবো, তাহলে আমরা শিক্ষার পীঠস্থান, যেটা আমাদের মুসলিম পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শিক্ষা গ্রহণ করতে গেলে যদি যেতে হয় শুধু চীনে পর্যন্ত যাও। আজ চীন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। নট অনলি দিস, টেকনোলজিতে চায়না এতটা এতটা উন্নতি করেছে যে পশ্চিমা বিশ্বকে আজকে অনেকটাই তাদের কাছে পদানত হচ্ছে, অথবা পশ্চিমা বিশ্বকেও ছাড়িয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। সো বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন, তাদের একটা স্বপ্ন থাকে বাইরে পড়াশোনা করার, নিজের কেরিয়ার বিল্ড আপ করার। তো সেই চায়নায় পড়াশোনা করা, এবং চায়নার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা, সেটা হচ্ছে যে চায়নাতে ফ্রিতে পড়াশোনা করা যায়। আমরা যদি আহ, পশ্চিমা দেশগুলোর কথা বলি, সেখানে আপনাকে টিউশন ফি দিতে হবে, লিভিং কস্ট হাই, আরো অন্যান্য অনেক খরচ আছে, যেটা চায়নাতে অলমোস্ট বাংলাদেশে পড়াশোনা করতে গেলে যা খরচ হয় তার চেয়ে অনেক কম। আমি বলবো যে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি পড়তে যেতে হয়, সেক্ষেত্রে যে খরচ হয় চায়নাতে তার চেয়ে কম, কারণ পড়াশোনাটা আপনার অলমোস্ট ফ্রি। সো আপনি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিচ্ছেন ফ্রিতে। সো সেই চায়না নিয়ে, সেই ফ্রি এডুকেশন হাব চায়নাকে নিয়ে আমরা আজকে কথা বলবো, এমন একজন মানুষের সাথে যার আসলে শিক্ষা জীবনের বড় একটা অংশ কেটেছে চায়নাতে। চায়নার অলিগলি যার চেনা, চায়না ভাষাটাও তিনি রপ্ত করেছেন। হ্যাঁ, এবং চায়না এডুকেশনের খুঁটিনাটি জিনিস দীর্ঘ 12 বছর পর্যন্ত সেই চায়না নিয়ে তার কাজ কারবার, পথ চলা, পড়াশোনা। সো মিস্টার অমিত হাসান, তিনি চায়নাতে অনার্স করেছেন, সরি বিসি ইঞ্জিনিয়ারিং করেছেন, মাস্টার্স করেছেন, আই মিন এমএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন সিভিলের উপরে। আমরা আজকে তার সাথে চায়না নিয়ে কথা বলি। আহ, আমি প্রথমে অমিত হাসান সাহেবকে চায়নাতে তার পরিচয়টা দেওয়ার জন্য বলবো, যদিও আমাদের বাঙালিদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে বুঝতে পারাটা, বাট আমি যতদূর জানি উনি চায়নাটা খুব ভালো জানেন। হ্যাঁ, চাইনিজ ল্যাঙ্গুয়েজটা। আহ, সো লেটস গো অমিত হাসান, আহ, জি হাউ আর ইউ? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি অনেক কিছু বলেছেন, শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়ের। আসলে আমি চাইনিজে যদি পরিচয় দিই এখানে হয়তোবা ম্যাক্সিমামই বোধগম্য হবে না। তারপর যেহেতু আপনি বলতেছেন পরিচয় দেওয়ার জন্য, ওকে, আমি আমার জাস্ট নামটা এবং আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি এবং আমি আ কোন সাবজেক্টে পড়াশোনা করেছি, কোন মেজরে, সেটা আমি চাইনিজে বলছি জাস্ট আপনার কিউরিওসিটি থেকে। সেটাই, এটা আমরা একটু আমাদের চায়না ভাষাটা একটু শুনতে চাই, আমাদের ভালো হ্যাঁ, লাগে। চায়না সম্পর্কে আসলে অনেক মানুষই ওদের ভাষাটাকে খুব ভয় পায় এবং ওদের হুম, ভাষাটা খুব চ্যাং-চুং এরকম একটা শব্দ চ্যাং-চ্যাং, মনে করে। যাই হোক, আমি যদি বলি আমার নাম, যেটা আমিত হাসান সোহান, যেটা আপনি অলরেডি বলেছেন, এটা হবে 我是 আমিত হাসান সোহান।我学习阳山大学，我的大学的名字阳山大学。我的专业它土木工程。আ দ্যাট মিনস আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, মানে আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। আমি কিছু বুঝতে পারিনি। আমি আপনাকে বরাবরই বলেছিলাম যে এটা বোধগম্য হবে না। আ দর্শক নিশ্চয়ই আপনারাও কিছু বুঝতে পারেননি। বাট আচ্ছা, আমরা যেটা একটা চাইনিজ ফ্লেভার পেলাম, সেটা আমাদের কাছে ভালো লাগছে। আ বুঝি ভা না বুঝি। জি, এটা ওয়ার্ল্ড এর সেটাই। মোস্ট টাফেস্ট ল্যাঙ্গুয়েজ এবং এক্সাক্টলি। এটা আপনি দেখবেন যে এটা ইউ মোস্ট কল ম্যান্ডারিন? ইয়া? ম্যান্ডারিন, হ্যাঁ, মান্দারিন। ম্যান্ডারিন, ইয়া। এটা মানে লোকাল চাইনিজ ওরা সিম্পলিফাইড করে কথা বলে। সিমিলার, যেমন আমরা নোয়াখালীর কথা বলি বা চিটাগং এর কথা যেটা বলি, অনেক সময় বুঝি না।
তো ওই মান্দারিন চাইনিজ থেকে সিম্পলিফাইড চাইনিজটা ওরা আরো সিম্পলিফাইড করে নেয়। সিম্পলিফাইড এ করা। তো মানে মান্দারিন চাইনিজটাকে আমরা বলতে পারি যে একদম সাধারণ মানুষ সবার আচ্ছা আমি ভাষা, একটা একটা উদাহরণ দিই। প্রমিত যেমন ভাষা। যেমন একটা উদাহরণ দিই। মান্দারিন আর সিম্পলিফাইড। যেমন মান্দারিনে আমি বলব যে যদি আমি বাংলা একটা যে উদাহরণ দিই হুম, যে, "আচ্ছা কোনো ব্যাপার না। আমি একটা মিস্টেক করে ফেলছি।" আপনি বললেন না যে হালকা একটু পায়ে লেগে গেল। আমরা পাইলে বললাম যে, "ভাই সরি, মাফ করেন, সরি।" সরি। তো আমি উত্তরে আপনাকে বলি, "না, ইটস ওকে।" তো ইটস এক্ষেত্রে আমি বলতে পারি, "মেক ওয়ান শিট।" ইয়া তো এটাকে আমি সিম্পলিফাইড করে বলি, "মেশো, মেশো, মেশো।" দ্যাট মেশিন মিনস মানে আমি আমার মানে সিম্পলিফাইড করে বলা আরকি। যাই হোক এটা আমি দূরে না যাই, এত ডিটেইলস এ না যাই। তো আ আ মিস্টার রেজাউল ফারুক ভাই আপনি যেটা বলেছেন আরকি চায়না সম্পর্কে, হ্যাঁ, আমাদের বিশেষ করে যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা বললেন যে বাংলাদেশের থেকেও কম মানে খরচটা লাগে। এটা কিন্তু খুব চিন্তার বিষয়। একটা স্টুডেন্ট আমি যদি একটু ব্রিফ করি এক্সাক্ট ওয়েতে যে একটা স্টুডেন্ট যখন উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে বা যেটা হায়ার সেকেন্ডারি আমরা হায়ার বলি, হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সে কিন্তু তার পরবর্তী যে স্টাডি প্ল্যান সে অনার্স কমপ্লিট করবে বা সে ইঞ্জিনিয়ারিং পড়বে বা সে বিজনেস স্টাডিজ বিজনেস ফ্যাকাল্টিতে যাবে। তো সেটার জন্য সেরকম যেটাই হোক সে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হোক, ব্যাচেলর বিএ হোক বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে হোক, বিবিএ, সে এমবিএ কিন্তু একটা মানে তার যদি কোনো কারণে বাংলাদেশের পাবলিকে না হয়, তাহলে কিন্তু তাকে আল্টিমেটলি তার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য প্রাইভেটের দিকে ঝোঁক দিতে হয়। এক্সাক্টলি, যদি কোনো এক্সাক্টলি। স্টুডেন্ট খুব বেশি ডেডিকেটেড থাকে বা ওরকমটা না চায় যে ৭ কলেজ যেটা আমরা বলি, অনেকেরই ইচ্ছা থাকে না। যারা ৭ কলেজে পড়ে তাদেরও অনেকের ইচ্ছা থাকে না, না আমরা ৭ কলেজে পড়বো। কারণ মেক্সিমামের ইচ্ছা থাকে ভালো কিছু। ভালো ইউনিভার্সিটিতে তো পড়ার ভালো একটা কিছু বলতে চায়, কি আমরা ফ্লেভার চায়। হ্যাঁ, প্রাইভেটে আমরা প্রায় কিন্তু তারা পাবলিক ইউনিভার্সিটির যে ফ্লেভারটা ওইটা হয়তো পায় না। পাই না। বাট একটা ইউনিভার্সিটিতে পড়ার যে প্রেস্টিজিয়াস একটা এই ডিগ্রি ব্যাপারটা এটা চিন্তাটা সেটা থেকেই চিন্তা যায়। করলে কিন্তু আপনার একটু কষ্টের দিকে যেতে হবে। কষ্টের যেমন দিকে ব্র্যাক যেতে। ইউনিভার্সিটি বলেন, অনেকে যদি সাউথ পাবলিকেও পড়ে, ইউনিভার্সিটি, ওই ব্র্যাক ইউনিভার্সিটি যে পড়ে তারও ডিমান্ড কম না। দেবন, এরকম আরো এআইবি, আছে নট আরবি আরো অনেক বাংলাদেশে আছে। এখন অনেক কিন্তু আপনি প্রাইভেট যদি এদিকে ইউনিভার্সিটি তাকান আছে। যে যেই মানুষটা বা যে ফ্যামিলিটা থেকে একটা স্টুডেন্ট বিলং করতেছে তার মিড এভারেজ বা মিড বিলো, মিড ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডল ক্লাস। লোয়ার মিডল তার ক্লাস। পক্ষে কিন্তু ওদের যে টিউশন ফি আমি ইফ আই এম নট রং একটা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে গেলে বা বিবিএ কমপ্লিট করতে গেলে আনুমানিক মোর দ্যান 12-14 লাখস লাগে। অবভিয়াসলি 10 অবভিয়াসলি লাখ লাগে। এর মধ্যে 10 কত থেকে 15 লাখ টাকা লাগেই। এর মধ্যে কিন্তু দেখেন অনেক রিটেকের ব্যাপার আছে। কারণ এটা আপনি কেউই গ্যারান্টি দিতে পারে না যে সে 100% 4 ইয়ার্স এর মধ্যে কমপ্লিট করে ফেলবে। আরেকটা ব্যাপার সম্ভবত এখানে আরেকটু খরচ বেড়ে যাবে। টিউশন ফি, এক্সাক্ট টিউশন ফি তাদের ১০ থেকে ১২ লাখ। জি, কিন্তু মফস্বল থেকে যে ছেলেটা আসলো ঢাকাতে, জি, অধিকাংশ ইউনিভার্সিটি গুলো তো ঢাকাতেই, জি, জি, জি। রিনাউন্ড ইউনিভার্সিটি গুলো। তার লিভিং আছে, তার এক্সাক্টলি। ফুডিং আছে, হুম। তার আলাদা এক্সট্রা হাত খরচ আবার আছে, দেখা যায় সে একমাত্র তার বাবা-মার একমাত্র বাবার সম্পদ। সম্পদ, তাকেও এই পর্যায়ে এসে ফ্যামিলিকে কিছুটা সাপোর্ট দেওয়া লাগবে। কিছুটা আর সাপোর্ট এটা দেওয়া। যদি আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, একজন ছেলে, বড় ছেলে হোক বা একমাত্র ছেলে হোক, তার কিন্তু অনার্স কমপ্লিট করার পর তার ঘাড়ের মধ্যে একটা চাপ এসে বসে। হ্যাঁ, তার এ তার চিন্তা চলে আসে যে আমি আমার বাবা-মাকে সাপোর্ট দিব। এটা মনে হয় আমাদের বাঙালি কালচারেই চলে আসে, এই তাই না? কালচারটা আই রেসপেক্ট। এই কালচারটা আমি রেসপেক্ট। রেসপেক্ট করি যে এটা এটাই। অন্যান্য কান্ট্রিতে আছে কিনা জানি না। কিন্তু আমি যদি চিন্তা করি সাপোজ ধরেন আমি যদি চিন্তা করি আমি চাইনিজ কান্ট্রির কথা বলি। ওদের ব্যাপারটা ওরা অনেক রিচ যেটা বললেন আপনি হুম, সেকেন্ড লার্জেস্ট। তো ওদের সেভেন গভর্নমেন্ট থেকে একটা হেল্প আসে। হেল্প আসে। মেক্সিমাম রিচেস্ট কান্ট্রি গুলো এরকম। আমাদের এশিয়ান কন্টিনেন্টে অন্যান্য যারা আছে ওদের বাদে ইন্ডিয়া, ভুটান, নেপাল এরা ছাড়া। তো আমাদের কিন্তু ওই ফ্যাসিলিটিস টা নাই। নাই। আমরা কিন্তু আমাদের ঘরে যদি ১০ জন সন্তান থাকে, ১০ টা ফ্যামিলি মেম্বার হয়, কর্তা যদি একজনই হয়, আর্নিং পারসন যদি একজনই হয় তার উপরে কিন্তু সবকিছু বর্তায়। সবকিছু তো সেই ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলের পক্ষে বা তার বাবার পক্ষে বা তার যদি আর্নিং পারসন ২ জনই হয় প্যারেন্টস, পক্ষেও কিন্তু এই ১৫-১৬ লাখ টাকা বেয়ার করাটা খুব টাফ। তো সেক্ষেত্রে কি করতে পারে? এখন সেক্ষেত্রে সলিউশনটা কি? কারণ সে যদি সেই লেভেলে এডুকেশনটাও চাই। সে সে তার সে চায় কিছু তার প্রেস্টিজিয়াস এডুকেশনও এক্সাক্টলি, চাই, আবার তার সামর্থ্যের দিকটাও সীমিত। এক্সাক্টলি তাই না? সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা আসলে টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির একজন ছেলে। আমার হুম, বাবার অনেক বেশি অর্থ সম্পদ নাই। তো আমি কিন্তু আমার অনার্স এবং মাস্টার্স ২ টাই কমপ্লিট করেছি চাইনিজ এমন কিছু ইউনিভার্সিটি থেকে যেগুলো ওয়ার্ল্ড র‍্যাংকিং বিলো 1500 এটা বিলো 1500
আমাদের কোন ইউনিভার্সিটি কি আছে বাংলাদেশে? আমি এতটুকু জানি যে 500 র্যাঙ্কিং এর ভিতরে ঢাকা পিএসসি আছে? ইউনিভার্সিটি বুয়েটেরও আগে, কিন্তু এটা মেবি 4000, ওহ বিলো মাই 4000। গড! তো 3000 এর ভিতরে কোনো ইউনিভার্সিটি, বাংলাদেশের কোনো বাংলাদেশ ইউনিভার্সিটি আই গ্যারান্টেড নাই। ঠিক আছে? এটা আমি যদি ইফ আই এম নট রং, আই এম রিয়েলি সিউর অ্যাবাউট ইট। তো আমরা অত দূরে না যাই 3000 4000 বাট 500 র্যাঙ্কিং 500 র্যাঙ্কিং এ যে আমরা কেউ নাই আমাদের ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি ৫০০ তো দ্যাটস মানে এটা 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলছি। মিস্টার ফারুক ভাই, ৫০০ চিন্তা বাদ দেই আমরা। আমরা ১০০০ চিন্তাও বাদ দেই। তো এটা অনেক ফার অ্যাওয়ে। আচ্ছা, তো ওই চিন্তায় আমরা আচ্ছা না লেটস যাই। গো তো আমরা যেটা আমি যেই ট্র্যাকে ছিলাম, যে একটা স্টুডেন্ট, একটা মিড ক্লাস ফ্যামিলির, তারও কিন্তু স্বপ্ন থাকে যে সে একটা খুব ভালো একটা ইউনিভার্সিটি থেকে, যদি খুব ভালোও না বলি, যে মোটামুটি প্রেস্টিজিয়াস, প্রেস্টিজিয়াস একটু খুব গুড, মানে মোটামুটি একটা ভালো এনভায়রনমেন্ট পড়াশোনার জন্য। এরকম একটা ইউনিভার্সিটি যদি সে পড়তে চায়, তাকে 10 লাখস, যেটা আপনি বললেন মহাশলের কথাও বাদ দিলাম। বাংলাদেশের যদি একটা আ ইউনিভার্সিটির কথা বলি, অ্যা ধরেন একদম কম ইয়ার মধ্যে আমি বলতে পারি যে অস্ট একটা ইউনিভার্সিটি আছে। যেটা একমাত্র ইউনিভার্সিটি যেটাকে বলা হয় গরিবের পাবলিক। কোথায় সেটা আমাদের এখানে না হ্যাঁ, চায়না? অস্ট এ না, আহসানুল্লাহ ইনস্টিটিউট। আহসানুল্লাহ ওইটাতেও আমি যতটুকু জানি ইঞ্জিনিয়ারিং ৮ ইউনিভার্সিটি। লাখের উপরে লাগে। হ্যাঁ, তো এখন 8 লাখ 10 লাখ। আমাদের যেটা বললাম মিড ক্লাস ফ্যামিলি, আমি যেহেতু বিলং করি ওখান থেকে, আমি কিছু জিনিস ফিল করতে পারি। যদি আমি জানি না আপনি এটা ফিল করতে পারবেন কিনা। তো আপনার মতো ফিল করতে পারবো না। কারণ আপনি ওখানে কাটিয়ে এসেছেন। আপনার দীর্ঘ এক যুগের মতো বয়স ওখানে কাটিয়েছেন। তারপরে এখন মানে ফারুক ভাই, আপনি আসলে, আমি যে জিনিসটা মিন করতে চাচ্ছি, যে এই যে ওয়ার্ল্ড ক্লাস স্টাডি, ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, বা একটা আ বাইরের যে এনভায়রনমেন্টটা, শুধু সেটা যদি চিন্তা করি আমাদের মিড ক্লাসের জন্য, আমাদের কিন্তু ১ম ডেস্টিনেশন হতে পারে চায়না। কিভাবে হতে পারে? আমি একটু সংক্ষেপে বলি। যেমন আপনি যেটা বলতেছিলেন যে কেউ যদি পাবলিকে না পায়, তার যদি একটা মিনিমাম প্রাইভেটেও পড়ে, মোটামুটি একটা প্রাইভেট ইস্ট ওয়েস্ট বা যেকোনো কিছু, তারও মিনিমাম ১০ লাখ টাকা, মিনিমাম 10 লাখস এর উপরে ধরে রাখতে হচ্ছে। তো হুম, এটারও এটারও 1/3 দিয়ে সে পারে একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে পড়তে। 1/3, ক্যান ইউ ইমাজিন? আসলে খুব কঠিন। ধরেন মানে আপনি ওই যে মাত্র ২ থেকে ৩ লাখের মধ্যে আপনি আপনার অকল্পনীয়। আপনি একদম ফ্লাই থেকে শুরু করে আপনার একদম ফার্স্ট সেমিস্টার পর্যন্ত, ইভেন কোন ক্ষেত্রে সেকেন্ড মানে ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনি ৩ লাখে আপনার কভার হয়ে যাবে। খবরে আবার ওখানে যেয়ে কিন্তু, হ্যাঁ, এখন এখানে আমি জাস্ট একটু ডিটেইলস বলি। সেক্ষেত্রে হয়তোবা একটু আপনার কি লাগবে? কিছু এলিজিবিলিটি লাগবে। আমি অত ডিটেইলস এ এলিজিবিলিটি বলতে কি? মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা মিনস একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এবং তার না আমরা যদি একটু ডেফিনিট করে বলি, জাস্ট তার ১ম ধাপে এইচএসসি থাকতে হবে। হ্যাঁ, সে যদি ব্যাচেলরের জন্য যায়। ব্যাচেলর জন্য যায়। হ্যাঁ। তাহলে এইচএসসি হতে হবে, দেন তাকে হচ্ছে তার সিজিপিএটা কেমন থাকতে মিনিমাম হবে? ধরেন যদি 3.5 এর উপরে পায়, আর যদি বিলো 3 মোটামুটি হলে বিলো 3 হলে, সে বিলো 3 যেতে হলেও যেতে পারবে যেতে সে। পারবে। কিন্তু আমি যেটা বললাম ৩ লাখ, ৩ লাখ। 1/3, আমি কি বললাম 12 লাখ বা 14 লাখ তাহলে লাগতেছে যেকোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে একটা বাংলাদেশে। ফরেন এডুকেশন ডিগ্রি, বাংলাদেশের মতো একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি, ইউনিভার্সিটিতে পড়তে আপনার মোর দ্যান 10 লাখ হিসাব 10 করে লাখ রাখতে লাখ। হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি 1/3 ও বলতেছেন। 1/3 এ আপনি যাচ্ছেন। তো হুম, সেক্ষেত্রে আপনি ফ্রি স্কলারশিপ, মানে ফ্রি, হুম, ফুল ফান্ডেড। হুম, হুম। আপনি ইভেন আপনার পক্ষে পসিবল মান্থলি একটা উপবৃত্তি পাওয়া। ওয়াও! মানে আপনি মিনিমাম এমন একটা কস্ট আপনি পাবেন, যে মান্থলি খরচটা আপনি বেয়ার করা লাগতেছে না আপনার ফ্যামিলির। ইভেন আপনি যদি চান, আপনি যদি ফ্যামিলি থিংকিং হন, ফ্যামিলি ম্যাটার পারসন হন, তাহলে আপনি ওখান থেকেও সেভ করে আপনি আপনার বাবা-মাকে সাহায্য, বা আপনার ছোট ভাই-বোনকেও হেল্প করতে পারেন চাইলে। তো তবে এটা আমরা এই কথাটা একটু রেশ ধরিয়ে দিই, হ্যাঁ? আপনি জি। মানে প্রোগ্রামের আগে আমাদের সাথে আলোচনায় বলেছিলেন যে আপনার পড়াশোনার পাশাপাশি সেই স্টাইপেন্ড থেকে টাকা পেয়ে আপনি একটা ১ খন্ড জমির মালিক আ হয়েছেন। হ্যাঁ, এটা ছিল আমার একটু পরের স্টেজে, যখন আমি পরে মাস্টার্সটা করি। মাস্টার্স এ কারণ করেন। ১ম অবস্থায় আমি, বাট এটা তো ঠিক যে অনেকটা স্টাইপেন্ড এর টাকা জমিয়ে আপনি এই কাজটা হ্যাঁ, করেছেন। আমার এখন স্টাইপেন্ডটা আমি একটু, যদি এখানে একটু ভেঙে বলি, হ্যাঁ, আপনি স্টাইপেন্ডের বিভিন্ন আচ্ছা ধরন আছে। আমি আপনাকে আরেকটু পরিচয় করে দিই যে প্রেস্টিজিয়াস এই চায়নাতে সবচেয়ে যে প্রেস্টিজিয়াস স্কলারশিপ সিএসসি এটা আপনি সিএসসি পেয়েছেন। জি, জি, জি। যেটা আমি আমি যতদূর জানি লেটেস্ট নিউজ সারা বাংলাদেশ থেকে আ ৭০ থেকে ৭৫ জন পেয়ে থাকে স্টিল নাও।
আহ, আরেকটু বেশি পায়। আর একটু বেশি হয়তো ভাই, কিন্তু এখন সিনারিওটা একটু চেঞ্জ হচ্ছে। আ হ্যাঁ, এরকমই ৭০ আহামরি ৭৫। ওরকম চেঞ্জ নাই। এখনো যদি কারো মধ্যে সৎ সাহস থাকে, হুম, হুম। সৎ ইচ্ছা থাকে, খুব বেশি ডিটারমাইন্ড হয়, ইটস নট আ বিগ ডিল। এটা আমি মনে করি এটা আচ্ছা, আমরা যেহেতু সিএসসি তে চলেই আসলাম, স্কলারশিপ তার মানে আমরা পড়াশোনা করতে যাচ্ছি, ফ্রিতে পড়াশোনা করছি। হ্যাঁ, এটা আপনি চায়নাতে যাবেন, আচ্ছা, ফ্রি কি কি হচ্ছে? আপনার এডুকেশনটা ফ্রি হচ্ছে আমার, এডুকেশনটা ফ্রি হচ্ছে, তারপর থাকাটা ফ্রি হচ্ছে, লিভিংটা লিভিংটা ফ্রি ফ্রি হচ্ছে। হচ্ছে, ফুডিংটা নিজের জাস্ট মধ্যে আপনার দিতে পার্সোনাল এক্সপেন্স আর হলো আপনার হবে। লিভলিহুড যেটা, লিভলিহুড, এটা আপনার নিজের বের করতে হবে। নিজের এবং ফুডিংটা, এটাও পসিবল যদি আপনি একটা মান্থলি অ্যালাউন্স ম্যানেজ করতে পারেন। অ্যালাউন্সমেন্ট। আচ্ছা, আমরা যদি বলি যে সিএসসি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, ওয়ান রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ ভিত্তিক স্কলারশিপ গুলো কথা, অনেক ধরনের স্কলারশিপ জি, আছে, জি, আমরা জি। আমরা ওটা আপনার কাছ থেকে শুনবো। আহ, তো আমরা যদি প্রথম পর্যায়ে সবচেয়ে বড় স্কলারশিপটা নিয়ে আপনার সাথে কথা বলছি, অথবা প্রেস্টিজিয়াস স্কলারশিপ যেটা সিএসসি, যদি একজন স্টুডেন্ট ধরেন আপনার মতো হয়তো ব্রাইট, আপনার রেজাল্ট এইচএসসি তে ভালো রেজাল্ট ছিল হয়তো, সেজন্য আপনি সিএসসি পেয়েছেন। মিড ক্লাস, মিড, আমি এখানে আপনাকে সরি যে আমি আপনাকে একটু ব্রেকডাউন করাচ্ছি। জি, ভালো রেজাল্ট ছিল দেখেই যে আমার হয়েছে এরকম না। আমার সাথে অনেক স্টুডেন্ট ছিল যাদের এ গ্রেড ছিল, এ প্লাস ছিল, আ কম্বাইন করা ছিল, ২ টাই কম্বাইন করা ছিল, তারাও আমার সাথে পড়েছে। আমার ওই সময়ে। শুধু যে গোল্ডেন বা এ প্লাস থাকলেই পাবে এরকম না বিষয়টা। মানে আদার অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া আছে। ইজি, হ্যাঁ, শুধু তার মানে কি ফিল হতে আপ। হবে, তার টু বি অনেস্ট তার একটু ডিটারমাইন্ড থাকতে হবে এবং তার আচ্ছা, মনস্থির করতে হবে যে আমি এই স্কলারশিপে যদি যাই, আমার এই স্কলারশিপের জন্য কি, কি রিকোয়ারমেন্টস দরকার এবং কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি সেই ইউনিভার্সিটির কি রিকোয়ারমেন্টস দরকার, সেই রিকোয়ারমেন্টস টা আমি 100 এ 100 দিয়ে চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনি স্কলারশিপের কথায় চলে আসলাম। আহ, তো আচ্ছা, আসছি যেহেতু স্কলারশিপ গুলো নিয়েই কথা বলি, আপনার মনে হয় যে চায়নাতে আমরা তো প্রথম একটা জিনিস পেলাম যে সে এডুকেশন ফ্রি, লিভিং ফ্রি, জি, জি। দেন স্টাইপেন পাওয়া যায়, স্কলারশিপ পাওয়া যায়। আমরা যদি স্কলারশিপ গুলো নিয়ে কথা বলি, তাহলে কয় ধরনের স্কলারশিপ চায়না প্রোভাইড করে? চায়নাতে নরমালি আমি যদি খুব প্রধানত বলি, প্রধানত বললে ৪-৫ প্রকারের স্কলারশিপ আছে। যদি ইউনিভার্সিটির দিক থেকে বলি তাহলে ইউনিভার্সিটি ২ ধরনের স্কলারশিপ দেয়। একটা হলো প্রেসিডেন্সিয়াল অথবা পার্সিয়াল। বেশ, আর হলো ওই ইউনিভার্সিটি, চায়না তো জানেনই যে অনেক বিগ কান্ট্রি। বিজ্ঞান, ওদের একেকটা স্টেট, একেকটা প্রভিন্স বাংলাদেশের মতো ২-৩ টা দেশের সমান। ওয়াও, তো ওদের একটা একটা প্রভিন্সের মধ্যে ৩০ থেকে ৩৫ টা মিনিমাম ৩০ টা সিটি থাকে। যেমন আমাদের বাংলাদেশের ঢাকা একটা সিটি, চিটাগং একটা সিটি। এরকম কয়েকটা বিভাগ। তো এরকম ৩০-৩৫ টা একটা প্রভিন্সে থাকে। ও মাই গড, এরকম ২৩ টা প্রভিন্স চায়নাতে আছে। এর মধ্যে ইয়েস, সবচেয়ে বড় যে প্রভিন্স সেটাতে আমার ব্যাচেলর কমপ্লিট করা, আংহোয়ে। হয়, এটা হলো চায়নার সবচেয়ে বড় প্রভিন্স। এটা মেবি ইফ আই এম নট রং বাংলাদেশের ৪-৫ টার সমান হবে। ওরে বাবা। তো এটা ন্যানজিং এর পাশে, যেটাকে ল্যান্ডিং এর পরে, যেটাকে ফরবিডেন সিটি বলা হয়। মানে হ্যাঁ, আগে ন্যানজিংটা ছিল চায়নার রাজধানী। এখন রাজধানী, বেইজিং। বেইজিং। হ্যাঁ, বেইজিং। তো এই যে আপনি যেটা বললেন যে বিষয়টা জানি কি বললেন? যদি একটু আবার মনে করায় দিতেন কোন প্রসঙ্গে? আচ্ছা, কয় ধরনের স্কলারশিপ স্কলারশিপ আচ্ছা আছে? কয় ধরনের, আমি সরি আমি একটু ট্র্যাকটা না, হারিয়ে আপনি ফেলছিলাম। আপনি আমি একটু স্মরণ করে দিচ্ছি আপনার ট্র্যাকে নিয়ে। আপনি প্রভিনশিয়াল বলেছেন, পার্সিয়াল বলেছেন, ইউনিভার্সিটি থেকে যেটা, প্রেসিডেন্সিয়াল, পার্সিয়াল বলেছি। একটু যদি আমাদেরকে ধরেন একটু আপনি বলছেন বিস্তারিত বলছি। একটু বিস্তারিত আমি বলবো না, অতটা সময় আমরা পাবো না। আমরা যেটা জানতে চাচ্ছি, হোয়াট ইজ প্রভিনশিয়াল, হোয়াট ইজ প্রেসিডেন্সিয়াল আচ্ছা, আর পার্সিয়াল? প্রভিন্সিয়ালটা হলো আরেক আলাদা। যেটা মানে হুম, হুম। যেটা বললাম প্রভিন্স। প্রভ- একেকটা প্রভিন্সের সরকার একেকজন। এক একজন, হ্যাঁ, তো ওইটাকে বলা হয় প্রভিন্সিয়াল স্কলারশিপ। প্রভিন্সিয়াল স্কলারশিপটা অনেকটা ওই যে সিএসসি বললাম, যে আচ্ছা, অ্যামাউন্টটা দেয় সেই অ্যামাউন্টের সমান হয়। কিন্তু রুলসটা রেগুলেশনটা সিএসসি থেকে একটু হার্ড থাকে। হার থাকবে। আর যেটা আমি যদি শুধু ভার্সিটির কথা বলি, প্রতিটা স্টুডেন্ট মাস্ট একটা স্কলারশিপ পাবে। সেটা হলো প্রেসিডেন্সিয়াল অথবা পার্সিয়াল। সেটা আমি আপনাকে একটু ইয়ে করি। সেটা পরিমাণটা কেমন হতে পারত? কত সেটা আরবি স অথবা স বাংলা টাকায়? সেটা সেটা মানে বাংলা আমি টাকায় সর্বনিম্নটা বলব। সর্বনিম্নটা। একদম যদি চিন্তা করেন তাও মিনিমাম ধরেন আপনি যদি একটা স্কলারশিপ প্রেসিডেন্সিয়াল পান এ ক্যাটেগরির, তাও আপনি ধরেন বছরে প্রায় আম ৳২০,০০,০০০ র মতো সেভিংস হবে আপনার। কি বলছেন? ৳২০,০০,০০০ মিনিমাম। ইস ইট কারণ ওখানে পসিবল? পড়তে গেলে আপনার ২০,০০,০০০ বছরে দেওয়া লাগতেছে যদি একদম মিনিমাম। ২০ থেকে ২৫,০০,০০০ সেটা আপনি তাহলে এখন ফ্রি আচ্ছা, পাচ্ছেন। প্রভিনশিয়ালটা পাওয়ার জন্য আমার কেমন এলিজিবিলিটি দরকার হবে? প্রভিন্সিয়াল
আসলে কি প্রেসিডেন্সিয়াল এবং পার্সিয়াল বাদে যেগুলো আছে প্রভিন্সিয়াল বা সিএসসি সিএসসি, বা বিআরআই যেটা বিআরআই, অন রোড বেল্ট যেটা বলা হয়, বেল্ট এগুলার এন্ড জন্য রোড ইনিশিয়েটিভ একটু বেশি স্টুডেন্টকে এলিজিবল মানে এলিজিবল হইতে হবে। কোয়ালিফাইড হইতে হয়। কোয়ালিটিটা একটু বেশি থাকতে হয়। আর যেটা প্রেসিডেন্সিয়াল এবং পার্সিয়াল বললাম ইউনিভার্সিটির জন্য, সেগুলোর জন্য অতটা কোয়ালিফিকেশন এর দরকার নেই। একটা স্টুডেন্ট আমি একটু বলি হ্যাঁ, হ্যাঁ। ফারুক ভাই, যে একটা স্টুডেন্টের কিন্তু কি বললাম 1/3 দিয়ে যাচ্ছে। রাইট? ওয়ান সেখানে থার্ড বাংলাদেশী ১০-১২ লাখ পড়াশোনা টাকা ওয়ান লাগতেছে থার্ড মিনিমাম। সে যদি মিনিমাম অত কিছু নাও পায়, সে যদি প্রেসিডেন্সিয়াল একটা ভালো স্কলারশিপ পায়, তাও কিন্তু সে ৪ টা বছরের জন্য যদি ব্যাচেলরের জন্য যায়, সে কিন্তু ৪ বছর ফ্রি পড়াশোনা এবং থাকা চলে আসতেছে। চলে তার আসছে। জাস্ট তার পকেট খরচ, মান্থলি খরচ এবং এটাও পসিবল সেখানে ভালো সিটিতে বিভিন্ন জব, অন জব, ক্যাম্পাস জব, অন অফ ক্যাম্পাস জব। ক্যাম্পাসও জব করার সুযোগ আছে। যদি আমি না, একটু আমরা চায়নার ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু নিরুৎসাহিত করতে হ্যাঁ, চাই। আমি আপনাদের নিজেও যতটুকু হ্যাঁ, লেট মি অভিজ্ঞতা সে যে ওইখানে চায়নাতে ভাষা জানা ছাড়া পার্ট টাইম জব পার্ট টাইম জব পাওয়াটা একটু টাফ। আর আর এটা একটু মানে রিস্কি হেঁটে, হেঁটে, হেঁটে চাঁদে যাওয়া হ্যাঁ, একই কথা। হেঁটে, হেঁটে চাঁদা যাওয়া এটা বলতে পারেন। কিন্তু আমি যদি বলি স্টুডেন্ট খুব বেশি কোয়ালিফাইড হয়, সে যদি ভাষাটাকে রপ্ত করে ফেলতে পারে, রপ্ত করে সে ফেলা। ইউনিভার্সিটির মধ্যে এক্সট্রা প্রতি মাসে ৫,০০০ আরএমবি কামাতে পারবে। ৫,০০০ আরএমবি ইউনিভার্সিটিতে হ্যাঁ, এটা পসিবল। খুব ভালো একটা কথা মনে করেছেন। তাহলে আমি আরেকটা কথা বলি। সেটা হচ্ছে আমরা জানি যে চায়নাতে অনেকগুলো প্রোগ্রাম আছে, তাই না? জি, জি। অনেকগুলো প্রোগ্রাম আছে যে আপনি গ্র্যাজুয়েশন বললেন, মাস্টার্স বললেন, পিএইচডি বললেন। ঠিক আছে? তাহলে ভাষার কথায় যখন আসলেন, চায়নাতে কিন্তু আপনি একদম ফ্রিতে ল্যাঙ্গুয়েজ কোর্সে যেতে পারবেন। হ্যাঁ, এটা অনেক মানে মেক্সিমাম ইউনিভার্সিটি এটা প্রোভাইড করে। ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স আছে। ফ্রি ল্যাঙ্গুয়েজ এটা কোর্স। মিনিমাম 6 মান্থ থেকে সর্বোচ্চ 1.6 ইয়ার্স। 1.6 ইয়ার্স। জি, জি। আর মেক্সিমাম ওরা 1 ইয়ারেরই প্রোভাইড করে। 1 1 ইয়ার ইয়ার। যদি আপনি যদি কোন তার যা মানে ল্যাঙ্গুয়েজটা জানলে আপনি কি বলতে যদি আপনার অভিজ্ঞতা কি বলে? ল্যাঙ্গুয়েজে সে যদি গেল, ল্যাঙ্গুয়েজ কোর্সে গেল, সে ল্যাঙ্গুয়েজটা জানলো। হুম, জানার পর তার মানে তার অপরচুনিটি কি অনেক বেড়ে যাচ্ছে? কেউ যদি that much passion হুম, anybody can have that হুম। much passion then আমি মনে করি he or she is very brilliant or very clever কারণ সে ওই যে বলে না ১ম এ তিতা পরে মিঠা বা ধৈর্য ধরলে ওই যে ধৈর্য ধরলে মেওয়া হুম, পাওয়া যায়। মেও পাওয়া তো যায়। বিষয়টা আমি এক্সাক্টলি জানি না এরকম। তো সে যদি তার ৬ মাস বা ১ বছর বা ১.৫ বছর সে ল্যাঙ্গুয়েজটা করে, দ্যাট মিনস হি অর শি হ্যাজ সামথিং বিগ প্ল্যান। কারণ সে নাইস। অনার মাস্টার্স সে মাস্টার্সে যাওয়ার জন্য হোক বা অনার্সে যাওয়ার জন্য হোক বা পিএইচডি যাওয়ার জন্য হোক, সে যদি ভাষাটাকে রপ্ত করার জন্য ফার্স্টে যায়, তারপরে সে ইংলিশ প্রোগ্রামে সুইচ করে, দ্যাট মিনস তার জন্য বেস্ট আচ্ছা। মেনি অপরচুনিটি আর ওয়েটিং। আমি মনে করি। আর চায়নাতে ভাষা না জানলে আসলে চায়নাতে থেকে তেমন কিছু একটা করা খুব টাফ। অ্যাকচুয়ালি শুধু আপনি চায়না বলবো না। আপনি দেখেন যে ইংলিশ টট কান্ট্রি গুলোতে আপনি ইংলিশ না জানলে কিছুই করতে জি, পারবেন না। আপনি কি ওখানে যেয়ে বাংলা বলতে জি। পারবেন? না এটা অথবা পসিবল হিন্দি বলতে পারবেন? যেটা আমরা আতা হে আমাদের আসছে। আমরা মোটামুটি হিন্দি, বাংলাটা মোটামুটি বলতে পারি। বলতে পারি। যেটা হয়তো আমরা চায়না সরি ইন্ডিয়া, পাকিস্তান গেলে টুকটাক হিন্দি বলে কাজ চালিয়ে নিই। হুম, হুম। বাট ওটা তো ওখানে সম্ভব না। জি, জি। তাই ওটা না? পসিবল সো না। আপনি যেখানেই যান, আপনার যদি ওই দেশের ভাষাটা জানা থাকে তাহলে কিন্তু আপনার এখন অপরচুনিটি অনেক বেড়ে সিনারিওটা যায়। একটু চেঞ্জ। ইংলিশের অনেক ডিমান্ড আছে। কেউ যদি ভালো ইংলিশ মানে লেভেল থাকে, না, না ভালো আমরা ২ টাতেই ২ টা। উৎসাহিত কিন্তু করছি। মাস্ট তার পাশাপাশি জব করতে হলে বা ভালো কোনো কিছুর জন্য তাকে চাইনিজটা মাস্ট শিখতে হবে যদি সে চায়নাতে কিছু করতে চায়। চায়নাতে কিছু করতে চায়। আর এখন আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই যে চায়নার মেক্সিমাম এটা স্প্রেড হচ্ছে যে 10 ইয়ার্স যদি কেউ স্টে করতে পারে 10 ইয়ার্স কন্টিনিউয়াসলি ভিসা লাগাতে পারে সে ওখানে 15 ইয়ার্স এর জন্য পিআর এর জন্য আবেদন করতে পারবে। ওয়াও! ইটস এটা আ গ্রেট বেসিক্যালি নিউজ, ইটস আ গ্রেট সাংহাই, নিউজ। বেইজিং আর হলো গুয়াংজুর জন্য ওয়াও! আস্তে আস্তে শেনজেন হারবিনেও যাচ্ছে এটা। আচ্ছা, আমরা যে কথাতে ছিলাম, ওই স্কলারশিপ গুলোতে আমরা যদি ওইভাবে বলি, আমাদের ১ম এ আমরা আ প্রেসিডেন্সিয়াল, পার্সিয়াল, তারপরে আমরা আসছি প্রভিন্সিয়াল যেটা বললেন। তারপর হচ্ছে সিএসসি অ্যান্ড বিআরআই। ঠিক আছে? তার মানে আমরা যদি একটা কনক্লুশন এ আসতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে সে ফ্রিতে পড়াশোনা করছে। জি, সে আ লিভিং ফ্রি পাচ্ছে। জি। সে সিএসসি যদি করতে পারে সিএসসি যদি পেয়ে যায়, তাহলে বিশাল একটা স্কলারশিপ তার হয়ে কেউ যাচ্ছে। যদি এরকম প্রভিন্সিয়াল প্রেস্টিজিয়াস পায়, স্কলারশিপ পায় প্রভিন্সিয়াল, সিএসসি বা আছে অন রোড বেল্ট বেল তাহলে তো আমি মনে করি হি অর শি উইল নট লিভ চায়না। চায়না উইল বি হিজ অর হার সেকেন্ড হোম। আ ডেফিনিটলি। সেকেন্ড হোম আচ্ছা।
আবার মালয়েশিয়ার সেকেন্ড হোমের মতো বলিয়েন না, কারণ এটা বিপজ্জনক। আমরা চায়নারটাই না, বলি। আমি হ্যাঁ, বলি একজন হ্যাঁ। ফিলোসোফার, একজন আমেরিকান ফিলোসোফার বলেছিল, আমি যখন চায়নাতে মাস্টার্স করি, গ্র্যাজুয়েশনের ঠিক আগের মুহূর্তে আমি এই এই লেটার এই এই আর্টিকেলটা পড়েছিলাম। যে উনি বলতেছিল, একজন আমেরিকান পারসন, তিনি হলো উহানে থাকে। সে বলতেছিল যে আ "ইন মাই লাইফ I have seen what I have seen that China is the most safest country in the world. ওয়াও! আসলেও Basically আছে। for women বলুন। as well as for men, but এটা উনি উইমেনদের জন্য করছে। কারণ চায়না এমন সেফেস্ট কান্ট্রি, ওখানে কোনো রুলস আমরা যেমন বলি যে ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স, থার্ড চান্স, ওখানে যেটা রুলস সেটাই। যেটা সেটাই। ভুল হয়েছে সেটা ভুল হয়েছেই। কোনো সেকেন্ড টাইম নাই। তো সেভেন ওখানে আপনি আপনার যে লাইফটা লিড করবেন, ওখানে আপনার সাথে আপনার বাবারও যদি কোনো সম্পর্ক মানে ঝামেলা হয়, তা আপনার বাবাও আপনার গায়ে কোনো টাচ করতে পারবে না। ওয়াও! আপনার লাইফটা এতটা সিকিউরড ওখানে। সিকিউরড ওখানে। আর ইউনিভার্সিটির ব্যাপারে আরো ডিটেইলস এ যেটা আছে আমরা ইনশাআল্লাহ ২য় পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে যেটা বললাম যে 1/3 আমাদের মেইন আমাদের যে ইনফাইন ওয়ার্ডস, আমাদের যে মোরাল, যে 1/3 কস্টে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির 1/3 কস্টে চায়নাতে পড়াশোনা করা পসিবল। সে ইভেন ব্যাচেলরের জন্য হোক আর মাস্টার্স এর জন্য হলে তো তার জন্য চায়না, আমি মনে করি সে যদি মিড ক্লাসের হয়, মিডল লোয়ার ক্লাসের হয়, তার জন্য মাস্টার্স এর জন্য বেস্ট প্লেস এশিয়া কন্টিনেন্টের মধ্যে চায়না। আপনি কি শুধু এশিয়া কন্টিনেন্ট বলতে চাচ্ছেন? না, হোল ওয়ার্ল্ড এর ভিতরে আমি বলব। যদি কারণ হচ্ছে হুম, হুম। ফ্রি পড়াশোনা। সে আ একটা স্কলারশিপ পাচ্ছে, স্টাইপেন্ড পাচ্ছে। ফারুক ভাই, এখানে অলমোস্ট তো আমি যেই জিনিসটার দিকে খেয়াল রাখতে চাইছি সেটা হলো, হ্যাঁ, এরকম আরো আছে। হুম। এটা আরো আছে। কোরিয়া পাশাপাশি দেশ একটা আছে। আরো কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কি বিভিন্ন দেশ আছে। কিন্তু আমি বলছি কিন্তু যে সেই ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড এডুকেশনটা ক্লাস পাবে না। এডুকেশন, এই যে রেগিং ইউনিভার্সিটি র‍্যাংকিং গুলা, ইউনিভার্সিটি। হ্যাঁ, তারপরে যে পড়াশোনার যে কোয়ালিটি, কোয়ালিটি ওখানকার যে প্রফেসর, এবং ওদের যে ওদের রিসার্চ, রিসার্চ এগুলো হ্যাঁ, তো আপনার পাওয়াটা অন্য আপনি দেশে পাবেন ব্যাচেলর না। করতে যেয়ে আপনার পাবলিকেশন করা লাগতেছে। তাহলে পাবেন কতটুকু আপনি শিখতেছেন ব্যাচেলর সেটাই, লাইফে? আর সেটাই। আমি তো মনে করি আমাদের বাংলাদেশে যারা মাস্টার্স করে, তারাও মনে হয় না ১০ জনের মধ্যে ২ জনের ঠিকমতো পাবলিকেশন থাকে। না, আমার জানার মতো মনে হয় ১০০ জনের ভিতরে ১ জনেরও আর পাবলিকেশন এখানে থাকে আমার না। মনে হয় যে সব থিওরিটিক্যাল। আপনি বই দেখে শিখছেন, বই দেখে হুম, পড়ছেন, এই করছেন। আর ওখানে আপনি একদম ব্যাচেলর এ গেলেও আপনার একজন সুপারভাইজার থাকে। সুপারভাইজার আর থাকে। মাস্টার্স এ গেলে তো কথাই নেই। আপনি কথা শুধু মিটিং এর উপরে থাকবেন এবং আপনার লাইফটা থাকবে খুব লাক্সারিয়াস। মানে লাক্সারিয়াস বলতে আপনি যে স্টাডিটা পাবেন, আপনি যেই সেটাই। নলেজটা এনরিচ করবেন, সেটা মেবি আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি। ইউ নিড টু গো চায়না ফার্স্ট, দেন ইউ উইল রিয়ালাইজ হোয়াট ইস দ্য সিচুয়েশন দেয়ার। আচ্ছা, আমাদের তো এখন আর যাওয়ার সময় নাই। আমরা বাংলাদেশের যারা মিড ক্লাস, লোয়ার মিড ক্লাস অথবা সীমিত সামর্থ্যে যারা আছে, তাদের তাদেরকে জন্য আমি আমরা বেসিক্যালি এটা বলছি, চায়নার জন্য। তাদেরকে আমরা চেষ্টা করব চায়নাতে নিয়ে আর যাওয়ার ফারুক জন্য। ভাই, এখানে আমি একটা মিসআন্ডারস্টুড যেন কারো না হয়। চায়নাতে শুধু যে মিড ক্লাস সেটার জন্য না। আমি তাদের জন্য কেন বললাম? তাদের কষ্টের দিকটা চিন্তা করে, তাদের চেষ্টা করি। ডিজাইরেশন, যে জি, তাদের জি। যে ডিজায়ার্ড আছে, তারা একটা ওয়ার্ল্ড ক্লাস চায় কম হুম। খরচে। কিন্তু চায়নাতে কিন্তু অনেক রিচ কান্ট্রি থেকে পিএইচডির জন্য, ইয়ার জন্য যাচ্ছে। বাংলাদেশ থেকেও সারা যাচ্ছে। বিশ্বকে ওরা এখন লিড লিড করছে। আমি করতেছে। যতদূর জানি। সারা আর বিশ্বকে আমি লিড যদি করছে রং না হই, এডুকেশনে। চায়নার সাথে কিন্তু সবচেয়ে বেশি বড় বিজনেস যাদের, আমাদের হুম, নাম্বার 1, আমরা যদি বলি যে সামরিক দিক থেকে বলি বা রিচেস দিক থেকে বলি, হুম। আমেরিকা, তারা কিন্তু চায়নার সবচেয়ে নাম্বার 1 বিজনেস পার্টনার। হ্যাঁ, নাইস। হিউজ একটা তথ্য আমাদেরকে দিলেন। চায়না। তো আমরা চায়না নিয়ে আসলে আজকে অনেকটা কি বলা যায়? চায়না সম্পর্কে একটু জানলাম। আমরা যদি বলি যে সমুদ্রের এক ফোঁটা বিন্দু আমরা নিলাম, আ জল জলবিন্দু নিলাম। এক ফোঁটা জলের মতো কিছু জ্ঞান নিলাম। চায়না সম্পর্কে আসলে অনেক কিছু জানার আছে। শুধু আজ থেকে নয়, সে শত, শত বছর আগে থেকেই ওরা শিক্ষা, সংস্কৃতি, তারপর হচ্ছে ওদের কিন্তু ৪,০০০ প্রযুক্তি, বছরের আ হিস্ট্রিক্যাল অ্যানসেস্টর হিস্ট্রিক্যাল আছে। ৪,০০০ বছরের। আছে। না, চীনের মহাপ্রাচীর তো সেই অনেক আগ থেকে। সো আমরা চায়না নিয়ে আরো অনেকগুলো কাজ করব, অনেকগুলো পর্ব করব। আজকে জাস্ট আমরা চায়না সম্পর্কে ছোট্ট করে একটু ধারণা নিলাম। পরবর্তীতে আমরা আরো অনেকগুলো পর্ব করব চায়না নিয়ে। চায়নার একদম টোটাল এডুকেশন সিস্টেম, রিসার্চ সিস্টেম সবকিছু আমরা একদম ভেঙে, ভেঙে আপনাদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু আমাদের সাথে আ আ অমিত হাসান আছেন, যার পড়াশোনা, যার জীবনের অনেকটা সময় কেটেছে চায়নাতে। তিনি চায়না ভাষা জানেন, চায়নার সংস্কৃতি জানেন এবং চায়না নিয়ে তার মিশন, ভিশন অনেক কিছু।
সো সেই থেকে আমরা এমন একজন লোককে পেয়েছি যার কাছ থেকে আমরা চায়না সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমার মনে হয় যে আমরা আপনার দর্শক শ্রোতা আপনারা যদি মনে করেন যে আহ আপনার চায়না সম্পর্কে আরো ডিপলি কিছু জানবেন, আমরা একদম চায়নার সমস্ত কিছু তুলে নিয়ে আসবো। হ্যাঁ, চায়নার পড়াশোনা করে তার পরবর্তী জীবন, ক্যারিয়ার পাথওয়ে, সে চায়নাতে পড়াশোনা করে সে তার জন্য বিশ্বের আহ, সমস্ত দরজাগুলো ওপেন হয়ে যায়। হ্যাঁ, চায়না থেকে অনেকে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এগুলোতে যেতে পারে, কারণ চায়নার এডুকেশনকে সবাই গ্রহণ করছে বিশ্বব্যাপী। সো আমরা চায়না নিয়ে আরো অনেক কথা বলবো। আজকে ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। আমরা আসলে চাচ্ছি যে চায়নার মূল জিনিসগুলো তুলে নিয়ে আসতে। আর সর্বোপরি আমি আরেকটু কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বেই পরিচিত, তিনি চায়না এডুকেশনের ব্যাপারে খুবই খুবই আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট চায়নায় যাবে, এবং চায়নাকেও উনি অফার করেছেন যে তুমি আমার দেশ থেকে প্রচুর স্টুডেন্ট নাও, আমি তোমার দেশে আমার প্রচুর স্টুডেন্ট পাঠাবো। অ্যাকচুয়ালি প্রতিটা দেশ এইভাবে উন্নত হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশ। সো চায়না সম্পর্কে আমাদের আমাদের একটা খুব ভালো আগ্রহ আছে, আমি জানি বাংলাদেশি স্টুডেন্টদের। সো এইটা নিয়ে আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে কাজ করব। আর কিউরেটেড গ্লোবাল এই ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ যে একদম জেনুইনলি যে খরচটা না হলেই নয়, সেই খরচটা নিয়ে আমরা স্টুডেন্টদেরকে চায়নাতে পড়াশোনায় পাঠাবো। আর চায়নাতে যেই যে আমাদের কাজ শেষ হয়ে যাবে সেখানে তাই না, আমরা পরবর্তীতেও চায়নাতে পড়াশোনা করে আপনার পরবর্তী কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য যা কিছু করা লাগে আমরা সেটা আপনাদের শেয়ার করব, আপনাদের গাইডলাইন দিব, আপনাদেরকে অনেক কিছু অনেক ইনফরমেশন প্রোভাইড করব, যেহেতু আমরা শুধু চায়না না, আমরা অস্ট্রেলিয়া, ইউকে নিয়েও কাজ করি। সো আমরা পরবর্তীতে আপনাদেরকে চায়না এডুকেশন নিয়ে যতটুকু সম্ভবত যতটুকু পারবো আমরা চেষ্টা করব চায়না নিয়ে আপনাদের সবকিছু শোনাতে। তারপর আমরা চায়না থেকে আপনি কিভাবে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ তে যেতে পারেন সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভালো থাকবেন। সোহান সাহেব, আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো কথা বলবো, জি, সময় নিয়ে কথা বলবো। আজকে আমাদের সময় একটু কম ছিল, তাই হয়তো পুরোপুরি জানি না, আর জানা হয়নি। আমরা তাহলে আজকে যেটুকু জানলাম যে চায়নাতে ফ্রিতে পড়াশোনা করা যায়, জি, চায়নাতে স্কলারশিপ পাওয়া যায়, চায়নাতে স্টাইপেন্ড পাওয়া যায়, জি। এই জিনিসগুলো আমরা জানলাম। এগুলো নিয়ে আমরা আরো একদম কনসাইজ করে একদম ডিটেইলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা।